আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার প্রতি কবিতার এলাবোরেশনটা শুনব। তো সভ্যতার প্রতি কবিতাটা কবি কোন সময় দাঁড়িয়ে লিখেছিলেন প্রথমে আমাদের এটা একটু জেনে নেওয়া দরকার আছে। কবি এই কবিতাটা ঠিক যখন ভারতবর্ষ পুরোপুরি ইংরেজ শাসনের অধীনে, ভারতবর্ষ ইংরেজ পরাধীন, সেই সময়টায় এই কবিতাটা লেখা হয়েছে সভ্যতার প্রতি। তো সেই সময়টাতে দাঁড়িয়ে যখন ইংরেজ মানুষজন ভারতবর্ষে তাদের ব্যবসা বাণিজ্যকে বিস্তরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সভ্যতাকে অবশ্যই নগরকেন্দ্রিক করে তুলছেন, কিন্তু সভ্যতা হয়ে যাচ্ছে যান্ত্রিক। সেই সভ্যতায় কোথাও যেন একটা অরণ্যের প্রভাব বিস্তার কমে যাচ্ছে। তো সেই সময়টাতে দাঁড়িয়ে কবিগুরু রবীন্দ্রনাথ যথেষ্ট আক্ষেপ জানিয়েই এই কবিতাটি লিখেছিলেন। আমরা যদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত লাইনগুলো সম্পর্কে অবগত থাকি, যে আমার মুক্তি আলোয় আলোয়, আনন্দধারা বইছে ভুবনে, তারপরে হচ্ছে তোমার হেতা নয় অন্য কোথাও অন্য কোনোখানে, এই ধরনের যদি আমরা পংক্তিগুলিকে দেখে থাকি তাহলে দেখব যে কবি কোথাও না কোথাও নিজের মুক্তি প্রকাশের চিহ্নস্বরূপ প্রকৃতিকে টেনে নিয়ে আসছে। ঠিক সেই জায়গাটাতে দাঁড়িয়ে যদি আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা গ্রহণ করার রীতিনীতি জানতে চাই বা জানার চেষ্টা করি, তাহলে দেখব যে কখনোই তিনি ওই রকম বন্ধ দরজা, মন বন্ধ করা পরিবেশে কখনোই বড় হয়ে উঠতে চাননি। তো সেখানে দাঁড়িয়ে এই সভ্যতার প্রতি কবিতাটিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটা মুহূর্তে তার চিন্তাধারার বহিঃপ্রকাশ করেছেন, বা যে সভ্যতাকে তিনি খুঁজে পেতে চেয়েছেন সেটা হচ্ছে সেই আরণ্যক সভ্যতা, প্রকৃতির সভ্যতা, প্রকৃতির শান্তি। তো প্রথমেই যদি আমরা দেখি যে শুরু করছেন কবিতাটি, যে আচ্ছা এর আগে একটা জিনিস বলে রাখাই ভালো, যে সেটা হচ্ছে যে এই কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে সেই কাব্যগ্রন্থটির নাম হচ্ছে চৈতালি কাব্যগ্রন্থ। তো কবিতাটা শুরু করলে আমরা দেখতে পারি যে শুরু হচ্ছে যে দাও ফিরে সে অরণ্য লও এ নগর। তাহলে কবি কোন সভ্যতায় ফিরে আসতে চাইছেন? কবি অরণ্য সভ্যতাকে আবার গ্রহণ করতে চাইছেন। আর এই অরণ্যকে কি বলছেন? যে ওয়েলকাম করছে আর কি, তুমি ফিরে আসো বলে। আর কোন সভ্যতা কবি আবার ঠেলে দূরে সরিয়ে দিতে চাইছে? সেটা হচ্ছে নগর সভ্যতা। লও যত লৌহ কাষ্ঠ ও প্রস্তর, হে নবসভ্যতা। তাহলে নবসভ্যতা কি দিয়ে তৈরি? লোহা, কাঠ, পাথর, ইট, এইগুলো দিয়ে তৈরি। তো এই সভ্যতা কবি চাইছেন না। এই নগর সভ্যতাকে কবি কোথাও না কোথাও ঘৃণা করছেন, ঘৃণা প্রকাশ করছেন তার জন্য। আর আরণ্যক যে সভ্যতা, সেই সভ্যতাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে চাইছেন। হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পূর্ণ ছায়ারাশি। নিষ্ঠুর মানে হচ্ছে যার মধ্যে প্রাণ সত্তাটাই হারিয়ে গেছে, তাকে আমরা নিষ্ঠুর বলতে পারি। আর সর্বগ্রাসী মানে কি? সর্বগ্রাসী মানে হচ্ছে যে কিনা সবটাই গ্রাস করে নিতে পারে, বা সবটাই একেবারে আত্মসাৎ করে নিচ্ছে, যাকে আমরা সোজা বাংলা ভাষায় বলে ফেলি যে সবটাই গিলে ফেলা। সেই নিষ্ঠুর সর্বগ্রাসী সভ্যতার কাছে কবির খেদ উক্তি আর কি, দাও সেই তপবন পূর্ণ ছায়ারাশি। তপবন শব্দটার সাথে আমরা কম বেশি সবাই খুব পরিচিত, কারণ কি ওই তপবন, পূর্ণছায়া প্রান্তর, মুনি ঋষিদের বসবাস, এগুলো বেশ একটা অন্য পরিবেশে মানুষকে ফিরিয়ে নিয়ে যায় বারবার। সেই তপবনে দিনগুলো গ্লানিহীন ছিল, যেখানে কোনো ক্লান্তি ছিল না। খুব সাময়িক আহার বা ফলাহারের মধ্যে দিয়ে ঋষিরা তাদের জীবনযাপন কাটাতেন। তারপরে সারাদিনের পরে সন্ধ্যা গড়িয়ে আসলে আর কি, সাঁঝবেলায় তারা কি করতেন? স্নান করে আবার সেই শ্যাম সঙ্গীতে আর কি মত্ত হয়ে উঠতেন। সেই সভ্যতার কথা কবি এখানে বারবার করে আমাদের মতন পাঠকদেরকে বলছেন, জানাচ্ছেন তার খেদ উক্তির মাধ্যমে। সে কিনা এই নগর সভ্যতাকে হেয় করছেন, ঘৃণা করছেন। ফিরে পেতে চাইছেন কোন সভ্যতা? নগর সভ্যতাকে হেয় করে আরণ্যক সভ্যতাকে। সেই গোচারণ, সেই শান্ত সামগান, নিবার ধান্যের মুষ্টি, বলকল বসন, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন। তো সেই গোচারণ মানে কবি এখানে সেই গো মানে হচ্ছে গরু, আর চারণ মানে হচ্ছে গরু চারণ আর কি, চড়ে বেড়ানোর ভূমি। সেই শান্ত সামগান, শান্ত সামগান, সামগান কোথা থেকে আসলো?
ঋক, সাম, যজু, অথর্ব, এই চারটে মানে বেদের মধ্যে আর কি এই সামগান যেটা, সেই সামগানে আর কি ঈশ্বরের আরাধনার সমস্ত গানগুলি সেখানে আর কি প্রস্ফুটিত ছিল, নথিভুক্ত ছিল। যেই গানগুলো আর কি যাগযজ্ঞ পূজা অর্চনায় আর কি মুনি ঋষিরা ব্যবহার করতেন, সেই শান্ত সামগানে আবার কি করছেন, কবি চোখ ফিরে দেখছেন আর কি, বা আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন। নিবার ধান্যের মুষ্টি, নিবার ধান্য হচ্ছে এক প্রকার ধান, উড়ি ধান বলতে পারো, যার চাল লাল, মানে একদম মোটা মোটা লাল চাল, যেটা কিনা মুনি ঋষিরা খেতেন, আবার যাগযজ্ঞ বা পূজার সময় সাধারণ মানুষদেরকে বিলি করতেন, দান করতেন। বলকল বসন হচ্ছে গাছের ছাল। মানে গাছের ছাল কি কারণে ব্যবহার হতো? একটা সময় আমরা জেনেছি যে কোনো একটা তোমার সিভিলাইজেশনে মানুষ গাছের ছালও ব্যবহার করেছে। সেই গাছের ছাল বলতে এখানে আমরা ঠিক মানে কি বলবো, কবির সাথে সাথে একটা অন্যরকম যুগে ফিরে যাচ্ছি, একটা সেই যুগের সমস্ত আদব কায়দা জানতে পারছি। মানে যেখানে মুনি ঋষিরা ধরো গেরুয়া একটা সুন্দর বসন পরতো, আবার যদি আমরা দেখি যে মানুষ সেই তো মানে সেই আমাদের মতন ভালো পোশাক আশাক ব্যবহার করতে পারতো না, তারা কী করতো, গাছের ছালই তাদের পোশাক পরিচ্ছদ হিসাবে ব্যবহার করতো। সেই সময়কার কথা কবি আবার সাধারণ মানুষের কাছে স্মৃতি রোমন্থন করে নিয়ে আসছেন। মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন, এটার বেশ একটা ইনার মিনিং রয়েছে। আমরা দেখবে যখন আমরা বন্ধুদের সাথে বা আমরা চারটে মাথা বা চারজন যখন আমরা কোথাও একসঙ্গে জমায়েত হই, আমরা বেশ একে অপরের নামে সমালোচনা করি, নিন্দা করি, কিন্তু এখানে মগ্ন হলে সবাই একসাথে মগ্ন হওয়ার সাথে সাথে আত্মমাঝে নিত্য আলোচনা। কীরকম আলোচনা করতো? যাগযজ্ঞের কথা, ভালো চিন্তাধারার কথা, বা মানে সেই রকম শান্ত পরিবেশে যে তপবনে তারা প্রতিনিয়ত পাখির ডাকের আওয়াজ শুনতে পাচ্ছে, ভালোবাসার সভ্যতার কথা জানতে পারছে, একে অপরকে পাশে পাওয়ার কথা জানতে পারছে। ঠিক সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা যেভাবে একে অপরের সাথে একে অপরকে নিয়ে সমালোচনা করি, সেই সমালোচনা কিন্তু নয়। এই আলোচনাটা হচ্ছে ওই আলোচনা, ভালো থাকার আলোচনা, ভালোবাসার আলোচনা। সেই আলোচনার কথা বলা হয়েছে এখানে। আলোচন তো এই মগ্ন হয়ে কারা মগ্ন হচ্ছে? সাধু মুনি ঋষিরা। আত্মমাঝে নিত্য আলোচন, সবাই একসাথে যেখানে জমায়েত হচ্ছে সেখানে এই নিত্য আলোচন মানে নিত্য আলোচনার বিষয়টা কি? ভালো জিনিসের চিন্তা, যেটা কিনা মানুষকে প্রাণ দেবে নতুনভাবে বাঁচার জন্য, সেই চিন্তা। মহাতত্ত্বগুলি, এই মহাতত্ত্বগুলি হচ্ছে মুনি ঋষিদের বাণী, যে বাণী কিনা জীবনে বেঁচে থাকার আর কি উপাচার্য বলতে পারো, যে বন্ধু হিসাবে সহচার্য হিসাবে আর কি আগামী দিনগুলিকে অনেক সুন্দর করে দিতে পারে। সেই মহাতত্ত্বগুলির কথা কবি এখানে বলেছেন। পাষাণ পিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে রাজভোগ নব। একটা পাখিকে খুব ভালো ফল মূল আহারাদি দিয়েও তুমি তার মনকে ভালো রাখতে পারবে না যদি তুমি তাকে খাঁচায় বন্দি করে রাখো। আবার একটা পাখি হয়তো সারাদিনই একটা ফল খাওয়ার আশায় সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাও সে সুখে আছে, কারণ কি সে মুক্ত, খোলা আকাশে ওড়ার স্বাধীনতা তার কাছে আছে। তো সেখানে দাঁড়িয়ে কবি এখানে মানুষের সাথেও কিছুটা তুলনা করেছেন এই জীবনকে, যে কাউকে তুমি চার দেয়ালের মধ্যে বন্ধ রেখে দিয়ে তাকে রাজভোগ খাওয়ার জন্য আশ্বাস দিচ্ছ, সেই জীবনটা কিন্তু সত্যিই সুন্দর হতে পারে না। যেটা কিনা নগর সভ্যতা। নগর সভ্যতা এতটাই যান্ত্রিক, যেখানে ভালোবাসার সুসন্ধান পাওয়া যায় না, যেখানে পাখির আওয়াজ শোনা যায় না, সেই সভ্যতা কেমন সভ্যতা হতে পারে? মানুষের মন ভালো করার সব সভ্যতা কোথাও যেন নগর সভ্যতা নিয়ে নিয়েছে। সেই জন্যই কবির বারবারই একই খেদুক্তি, যে সেই আরণ্যক সভ্যতা, সেই শান্তির সভ্যতা, সেই মনে প্রাণে ভালো থাকার সভ্যতাকে কবি বারবার বাঁচিয়ে ফিরিয়ে খুঁজে আনতে চেয়েছেন। চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার। তাহলে কি স্বাধীনতা চাই? কীরকম স্বাধীনতা? ভালো থাকার স্বাধীনতা। এরকম নয় যে চারটে দেয়ালটা একেবারে মার্বেলে মোড়া, সেই ভালো থাকার স্বাধীনতা না। এখানে ভালো থাকার স্বাধীনতা চাই, ভালোবাসার স্বাধীনতা চাই, চাই পক্ষের বিস্তার। সবার একসাথে জড়ো হয়ে আওয়াজ তোলার যে ক্ষমতা, সেই বিস্তার চাই। একসাথে আবার ওড়ার যে ক্ষমতা, যে বিস্তার হতে পারে, সেই বিস্তারের কথা কবি এখানে বারবার ডেকে এনেছেন, ফিরে পেতে চেয়েছেন, খুঁজেছেন। বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার,
শুধুমাত্র যদি এই ধরনের চেঞ্জেস আমরা আনতে চাই তাহলে বললেই হবে না, তাহলে বককে আর কি বলা হয়েছে যে সেই ক্ষমতা চাই নতুন করে, যে না আমরা করব, আমরা লড়বো, আমরা আবার সেই সভ্যতাকে খুঁজে পেতে চাইব। পরাণে স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন, অনন্ত এই জগতের হৃদয় স্পন্দন। আমাদের যে হৃদয় স্পন্দন প্রতি মুহূর্তে স্পন্দিত হচ্ছে, সেই স্পন্দনকে একেবারে কি করতে চাই, খোলা আকাশে অবধারিত ওড়ার মতন করে, ভালো থাকার মতন করে, নগর সভ্যতাকে হেয় করে, ঘৃণা করে, সেই আরণ্যক সভ্যতাকে ফিরিয়ে এনে আবার সমস্ত কিছুর বন্ধন ছিঁড়ে ফেলে নতুন করে আবার সেই আরণ্যক সভ্যতাকে ফিরে পেতে কবি এখানে চেয়েছেন।